টেলিফোন, হেমেন্দ্র কুমার রায়। লেখক হেমেন্দ্র কুমার রায়ের জন্ম কলকাতায় 1892 সালে। তিনি ছিলেন সে যুগের বিখ্যাত সাহিত্যিক ও গীতিকার। ছোটদের জন্য প্রায় 80টি বই লিখেছেন। টেলিফোন গল্পটি নেওয়া হয়েছে পারুল প্রকাশনের থ্রিলিং 39 বই থেকে। পাঠের প্রয়োজনে বর্তমান গল্পটি সামান্য পরিবর্তিত করা হল। লেখক হেমেন্দ্র কুমার রায়ের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের গল্প টেলিফোন। গল্প পাঠে সঞ্জয় ঘোষ, এডিটিং ও স্পেশাল এফেক্টে আমি অভয়। টেলিফোনের ঘণ্টার আওয়াজে ঘুমটা ভেঙে গেল। প্রায় সঙ্গে সঙ্গে শুনলাম ঘরের দেওয়াল ঘড়িটা বাজতে আরম্ভ করেছে। একে একে গুনলাম রাত 12টা। তন্দ্রাকাত চোখ না খুলেই আরও দুটো শব্দ কানে এলো। প্রচণ্ড জোরে বজ্রের গর্জন আর ছুপ 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 বৃষ্টির শব্দ। টেলিফোনের ক্রিং 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 শব্দটা বেজেই চলেছে। নিজের ডাক্তারি জীবনকে ধিক্কার দিতে দিতে ধড়মড় করে উঠে বসলাম বিছানার উপরে। এই দুপুর রাতে নিশ্চয়ই কোনো রোগী। বিছানা ছেড়ে নেমে রিসিভারটা তুলে নিয়ে সাড়া দিলাম। হ্যালো ডাক্তার। হ্যাঁ ডাক্তার ডাক্তার ডাক্তার, শিগগির আসুন, শিগগির। কোথায়? আমার বাসায়, 7 নম্বর 7 করিসেন স্ট্রিট। অসুখটা কি? আমি এখনই মারা যাব। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি আর কথা কইতে পারছি না। শিগগির এসো, শিগগির ডাক্তার। আর কোনো সাড়া নেই। রিসিভারটা রেখে দিয়ে কি করব ভাবতে লাগলুম। জানলার উপর শোনা গেল দমকা ঝোড়ো বাতাসের করাঘাত। দ্বিধা কাটিয়ে শেষে যাওয়াই স্থির করল। এত রাত্রে আর ড্রাইভারের ঘুম ভাঙায়নি। বৃষ্টির মধ্যে নিজেই গাড়ি চালিয়ে বেরিয়ে পড়লাম। অনুমান করে এক জায়গায় এসে গাড়ি থামালাম। গাড়ির ভেতর থেকে টর্চের আলো ফেলে আবিষ্কার করলাম আমি 7 করিসেন স্ট্রিটের 7 নম্বরেই এসে পৌঁছেছি। পুরনো ছোটোখাটো দোতলা বাড়ি, প্রত্যেকটা জানলা এমনকি সদর দরজা পর্যন্ত ভিতর থেকে বন্ধ। দরজা জানলার ফাঁক ফোঁক দিয়ে কোনো আলোক রেখাও দেখা যাচ্ছে না। ডাক্তারির ব্যাগটা পাশ থেকে তুলে নিয়ে গাড়ি থেকে রাস্তায় নামতেই চমকে উঠলাম। এ কি? এ রাস্তা না বেগবতী স্রোতস্বতী? কলকল করে ছুটন্ত জল ধাক্কা মারছে দুই পায়ে। যেদিকে তাকাই জনপ্রাণীর চিহ্ন নেই। এই যেন মানুষের পৃথিবী নয়। কেবল মানুষ কেন, পথচারী, কুকুর, বিড়াল এবং রাত্রির পেচক বাদুড়রাও যেন আজকের এই পৃথিবী ছেড়ে কোথায় পালিয়ে গিয়েছে কেউ জানে না। কেবল দীপ্ত নেত্র লাইট গ্যাসপোস্টগুলো পায়ের তলায়
নিজেদের অভাবিত প্রতিবিম্ব দেখে দাঁড়িয়ে আছে স্তম্ভিতের মতন। কি কনকনে ভিজে বাতাস বইছে, তার সঙ্গে বৃষ্টি। বৃষ্টি না নৈশ পৃথিবীদের পায়ের বলের শব্দ, বুঝে উঠতে পারছিলাম না। শীতে কাঁপতে কাঁপতে 7 নম্বর বাড়ির কাছে গিয়ে সজোরে সদর দরজার কড়া নাড়তে লাগল। হঠাৎ দরজাটা খুলে গেল। বাড়ির ভেতরটা অন্ধকার। কে দরজা খুললো দেখবার জন্য টর্চটা জ্বালালো, কিন্তু কারুকেই আবিষ্কার করতে পারলাম না। ভাবলাম বোধহয় কোনো অন্তঃপুরিকা এসে দরজা খুলে দিয়েই তাড়াতাড়ি ভিতরে চলে গিয়েছেন। কিন্তু কি মুশকিল, এরা ডাক্তারকে ডাক দিয়েছে অথচ বাড়ির ভিতরে একটা লণ্ঠন পর্যন্ত জেলে রাখেনি। অন্ধকারেই বাড়ির ভেতরে 2-4 পা এগিয়ে গলা তুলে বিরক্তভাবে বলল, মানুষের চোখ কিন্তু অন্ধকারে চলে না, আরে একটা আলো দেখাবার তো ব্যবস্থা করুন। অত্যন্ত গম্ভীর এবং অত্যন্ত কর্কশ কণ্ঠে কে বলল, আলো নেই, আলো দেখাবার লোকও নেই। টর্চ জেলে এগিয়ে আসুন। ডান দিকে সিঁড়ি, দোতলায় উঠে বাঁ দিকের প্রথম ঘরেই রোগীকে দেখতে পাবেন। কে কথা কইছে, কোথা থেকে কথা কইছে? চারিদিকে টর্চের আলো ফেললাম। সামনে দেখা গেল কেবল একটা সরু পথ, তার উপরে ছাদ, 2 পাশে 2 দেওয়াল। কোথাও মানুষের ছায়া পর্যন্ত নেই। যে কথা কইল সে নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছে, নইলে তো আমার টর্চের উল্লেখ করতো না। কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? ডাক্তার, ডাক্তার, নির্বোধের মতন দাঁড়িয়ে রইলে কেন? উপরে এসো, উপরে এসো। অপার্থিব কণ্ঠস্বর শুনতে পাচ্ছি খুব কাছ থেকে, কিন্তু মনে হচ্ছে যেন বহুদূর থেকে ভেসে আসছে। বুকের কাছটা কেমন ছমছম করে ওঠে। আচমকা বাড়ির ভেতরে বৃষ্টির কান্না জল মাখানো খানিকটা ধমকা হাওয়া ঢুকে সদর দরজাকে সশব্দে নাড়া দিয়ে যায়। আমি আর দাঁড়ালাম। নিজের দুর্বলতায় নিজেই লজ্জিত হয়ে সামনের দিকে এগিয়ে চলল। ডান দিকের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো এবং উঠতে উঠতে সবিস্ময়ে লক্ষ্য করলাম সিঁড়ির প্রত্যেক ধাপে জমে রয়েছে প্রায় 1/2 ইঞ্চি পুরো ধুলো। সেই ধুলোর ওপরে নেই কোনো পদচিহ্ন, যেন বহুকালের মধ্যে এই সিঁড়ির ওপর দিয়ে কোনো মানুষই ওঠানামা করেনি। আর একটা ব্যাপার অনুভব করলাম, আমার চারিদিক ঘিরে যেন কোনো মৃত বা জীবন্ত অদৃশ্য বিভীষিকার ধারণাতীত উপস্থিতি। তার জাগ্রত চক্ষুহীন দৃষ্টি আমার প্রত্যেকটি পদক্ষেপ লক্ষ্য করছি। থেকে থেকে আমার গা এমন শিউরে শিউরে উঠতে লাগলো যে আবার থমকে দাঁড়িয়ে পড়ে ভাবতে লাগলো, এখনই কি অস্বাভাবিক বাড়ি থেকে বাইরে বেরিয়ে যাওয়া উচিত নয়? সঙ্গে সঙ্গে কি যেন ব্যঙ্গেশ্বরী বলে উঠল, ডাক্তার, কত মরার হান নেড়ে চেড়ে রাতের পর রাত কাটিয়েছ, কত পচা গলা মরার দেহ কেটে কেটে ডাক্তারি পাশ করেছ, তবু তুমি ভয় পাচ্ছ কেন? মনের ভাব লুকোবার জন্যে জোর করে সিধে হয়ে দাঁড়িয়ে বলল, না, আমি তো ভয় পাইনি। কিন্তু তুমি কাঁপছ। বললাম, ঠান্ডা হাওয়ায় আমার শীত করছে।
কানে এলো একটা শুকনো ও চাপা বিশ্রী হাসির আওয়াজ। দারুণ ক্রোধে জেগে উঠল আমার পুরুষত্ব। বেশ চেঁচিয়েই বলল, কারুর হাসি শোনবার জন্য আমি এখানে আসিনি। আমি ডাক্তার, এসেছি রুগী দেখতে। বাঁ পাশের ঘরের ভেতর থেকে শোনা গেল, উত্তম, ভিতরে এসো, দরজা খুলে ভেতরে ঢুকে পড়ো। দরজায় ধাক্কা মারলুম, খুলল না। দেখতে পাচ্ছ না দরজার বাইরে থেকে শিকল তোলা আছে? তাই তো বটে। শিকল নামিয়ে ঠেলা মেরে দরজা খুলতেই ভিতর থেকে যেন হিমালয়ের তুষার মাখানো বাতাসের একটা ছটকা বেগে বেরিয়ে এল। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আবার পিছিয়ে এলো। সেই ভয়াবহ কণ্ঠ ততোধিক ভয়াবহ যন্ত্রণা বিকৃত স্বরে বলল, এসো এসো, আর দেরি করো না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আর কথা কইতে পারছি না ডাক্তার, ডাক্তার। নিজেকে সামলে নিয়ে ঘরের ভেতরে গিয়ে দাঁড়ালো। ঘুটঘুট করছে অন্ধকার, নাকে লাগলো গলিত সাবের দুর্গন্ধ। সেটা আমলে না এনে টর্চ চালাবার উপক্রম করতেই কে বলল, আলো জ্বেলো না ডাক্তার, আলো জ্বেলো না। জিজ্ঞাসা করলাম, কেন? আতঙ্কে আটকে উঠবে, মূর্ছিত হয়ে পড়ে যাবে। এখানে কোনো পাগল কি লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে কথা কইছে, না কেউ আমার সঙ্গে প্র্যাকটিক্যাল যোগ করতে চায়? অধীর কণ্ঠে বলল, কি আশ্চর্য, আলো না জ্বাললে আমি রোগীকে পরীক্ষা করব কেমন করে? সেই অদৃশ্য কণ্ঠস্বর বলে ওঠে, তবে জ্বালো আলো। জ্বাললু। ময়লা চাদরে মোড়া বিছানার ওপর নিশ্চলভাবে পড়ে রয়েছে এক সুদীর্ঘ দেহ। দেখলে বোঝা যায় সেটা অনেক দিনের পুরাতন মৃতদেহ, অথচ পচে বা গলে যায়নি। কিন্তু কি ভীষণ তার মুখমণ্ডল! হলু দুটো উঠে গিয়েছে কপালের অনেকটা উপরে, এবং দুই কোটরের মধ্যে চক্ষু দুটো যে কত নিচে তলিয়ে গিয়েছে দেখতেই পাওয়া যায় না। এমনভাবে সে মুখ হাঁ করে আছে যে দেখলেই বুকটা ছাদ করব। এবং সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে, তার মুখগহ্বরের ভেতর থেকে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে সার বেঁধে পোকার দল। স্তম্ভিত নেত্রে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। হে ভগবান, এই কি আমার রোগী? ডাক্তার, ডাক্তার, এই জম যন্ত্রণা আর যে সইতে পাচ্ছি না, শিগগির এসো। দেখতে পাচ্ছ না আমাকে আক্রমণ করেছে দলে দলে নরকের কীট। এই পোকাগুলোকে তাড়িয়ে দাও, এই পোকাগুলোকে তাড়িয়ে দাও। ও বেশ বুঝতে পারলুম সেই রোমাঞ্চকর অমানসিক কণ্ঠস্বরটা বেরিয়ে আসছে ওই হাঁ করা মুখবিবরের ভিতর থেকে। এবং তার চেয়েও অদ্ভুত ব্যাপার এই যে মুখের ভেতর থেকেই কণ্ঠস্বর নির্গত হচ্ছে বটে, কিন্তু একটুও নড়ছে না মূর্তির ওষ্ঠাধর। স্তম্ভিত ভাবের ভেতর দিয়ে কেটে যেতে লাগলো মুহূর্তের পর মুহূর্ত। তারপর
চোখের সামনে স্পষ্ট দেখলুম মৃতদেহটা টলমল করতে করতে উঠে বসছে আস্তে আস্তে আস্তে। কিন্তু তার উঠে বসবার ভঙ্গি দেখলে মনে হয় সে যেন নিজে উঠে বসছে না, কেউ যেন তাকে ধরে তুলে বসিয়ে দেবার চেষ্টা করছে। তার মাথাটা কাঁধের ওপর লুটিয়ে পড়েছে আর তার হাত দুটো ঝলঝল করছে। কিন্তু যে তাকে তুলে বসাতে চায় সে কোথায়? সে যে একেবারেই অদৃশ্য। আচম্বিতে মৃতদেহের কাঁধের ওপর লটকে পড়া মুন্ডুটা ধীরে ধীরে সিধে হয়ে উঠল এবং ধীরে ধীরেই ফিরল আমার দিকে, এবং তার দৃষ্টিহীন চক্ষু কোটরের ভেতর থেকে চকচক করতে লাগলো যেন দুটো রাঙা আগুনের ফিনকি। হঠাৎ যেন বিদ্যুৎ প্রবাহে কেটে গেল আমার সমস্ত আচ্ছন্ন ভাব। এক লাফে ঘরের ভেতর থেকে বেরিয়ে পড়ি কি মরি করে সশব্দে নেমে এলাম নিচের দিকে। সঙ্গে সঙ্গে পিছনে ছুটে এলো সেই অলৌকিক কণ্ঠস্বর, ডাক্তার 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 ডাক্তার। আমার তখন কোনো কিছু শোনার অবস্থাই নেই। দিন তিনেক পরে সাহস সঞ্চয় করে এক সকালে কৌতূহলী মনে আবার হাজির হলুম 7 নম্বর সাতকড়ি সেন স্ট্রিটে। দেখলুম বাড়ির সদর দরজায় তালা দেওয়া এবং বাড়ির দেওয়ালে ঝুলছে ভাড়াপত্র, এই বাড়ি ভাড়া দেওয়া হইবে। অবাক হয়ে ভাবছি, এমন সময় পেছন থেকে শুনল, ডাক্তারবাবু এখানে কেন? ফিরে দেখি আমারই একজন পরিচিত লোক, এই অঞ্চলেই তার বাসা। বললুম, দিন তিনেক আগে এই বাড়িতে এক রোগী দেখতে এসেছিল, আজ দেখছি সদরে তালা দেওয়া। তিনি বললেন, ডাক্তারবাবু আপনি বাড়ি ভুল করেছেন, এ বাড়ি আজ 1 বৎসর ধরে খালি পড়ে আছে। বাড়িখানার ভারী বদনাম, এও ভাড়া নিতে চায় না। আসল খাতা চেপে গিয়ে জিজ্ঞাসা করলাম, এ বাড়ির শেষ ভাড়াটে কে? ভুবনেশ্বর বাবু। বললাম, তা তিনি এখন কোথায়? পরলোকে, এই বাড়িতেই তিনি মারা যান। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ায় হঠাৎ তিনি মারা পড়েন। তার আত্মীয় স্বজন কেউ ছিল না, পাড়ার লোকেরাই উদ্যোগী হয়ে সৎকারের ব্যবস্থা করে। মনের মধ্যে একটা প্রশ্ন জেগে ওঠে, ভুবনেশ্বরবাবু যদি পরলোকে গিয়ে থাকেন, সেই পরলোকেও কি টেলিফোন যন্ত্রের ব্যবস্থা আছে? কারণ ভুবনেশ্বরবাবু তারপরেও আমার সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন। তারপর থেকে প্রতি শনিবারই রাত 12টায় ফোনের ঘণ্টা বেজে ওঠে, আর সেই ভয়ানক কণ্ঠস্বরে শুনি, ডাক্তার ডাক্তার ডাক্তার, শিগগির এসো, শিগগির। ভুবনেশ্বরবাবু আজও আমাকে ডাকাডাকি করেন কিনা জানি না, কারণ এখন শনিবার রাত্রে টেলিফোনের ডাকে আমি আর সাড়া দেই না। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমরা কোনো ভিডিও অথবা অডিও গল্প আপলোড করলে আপনারা সবার আগে তার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।